হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? দেখো আজকে আমরা ব্যাকরণের ভেতরে বানান নিয়ে আলোচনা করব। তোমাদের মনে হতে পারে বানান জিনিসটা কি আবার ব্যাকরণের ভেতরে? হ্যাঁ, অবশ্যই। বানান জিনিসটা ব্যাকরণের ভেতরে। বানান জিনিসটা যদি ব্যাকরণের ভেতরে না থাকতো তাহলে একেকজন একেক জায়গায় একেক রকম বানান লিখে আসতো। সো বানানের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং বানানটাও নিয়ম মেনেই হয়ে থাকে। আমরা এই ভিডিওতে জানবো বানান নিয়ে, বানানের কয়েকটি সাধারণ নিয়ম নিয়ে। তো বাংলা ব্যাকরণে বানানটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? বানানটা দেখো, বানানে কি আছে? বানান হচ্ছে ভাষা শুদ্ধভাবে লিখতে হলে সে ভাষার আ বানান জানা খুবই জরুরি। তা না হলে একেকজন কিন্তু একেক রকমের বানান লিখত। কেউ তালবস্য লিখত, কেউ দন্তস্ব লিখত, কেউ মূর্ধন্য লিখত, কেউ রস্যিকার দিত, কেউ দীর্ঘিকার দিত। এরকম অনেক ধরনের বানানের জটিলতা কিন্তু সৃষ্টি হতো। বুঝতে পারছো? সো বানানটার যে নির্দিষ্ট নিয়ম নীতি, সেই নির্দিষ্ট নিয়ম নীতি বজায় রাখার জন্যই ব্যাকরণের ভিতরে বানানটার গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রত্যেক ভাষারই বানানের নিয়ম আছে। আর এই নিয়মটা কিসের মধ্যে আলোচনা করবে? অবশ্যই ব্যাকরণের ভিতরে। বাংলা ব্যাকরণের ভিতরে বাংলা বানান নিয়ে আলোচনা করা হয়েছে, রাইট? আচ্ছা, এই নিয়ম সময় বদলের সঙ্গে, সঙ্গে কিছুটা আধুনিক করা হয়। তোমরা দেখবে যে আগে ১৫ র বানান একরকম ছিল, এখন ১৫ র বানান আরেক রকম। আগে ৯ র ১৫, তাই না? এরকম ছিল। আর এখন ঔকার। এখন কি? এখন আরো কিন্তু সহজ হইছে। মানে সহজ হইছে বলতে আরো বেশি সাবলীল হইছে। সো আগেরটাও সঠিক ছিল, এখনকারটাও সঠিক ছিল। আমরা দেখাবো, হ্যাঁ? আচ্ছা, বাংলাদেশে সাধারণভাবে মান্য করা হয় বাংলা একাডেমির আ অনুমোদিত বানান দিতে। বাংলা একাডেমির অনুমোদিত বানান দিতে। ঠিক আছে? নিচের বাংলা বানানের কয়েকটি সাধারণ নিয়ম দেখো দেওয়া হলো। বাংলা বানানের সাধারণ নিয়ম। ঠিক আছে? তো চলো নিয়মগুলো দেখো। বানানে রস্যি, দীর্ঘি, হ্রস্ব, দীর্ঘ এইগুলা কারের ব্যবহার। তো এইগুলা দেখো, তোমার সবগুলাই কিন্তু উচ্চারণ একই রকম। কিন্তু কোথায় কি যে হবে এটাই তো আমাদের আ মেইন বোঝার বিষয়টা, তাই না? মূল যে আলোচনার বিষয় এইটাই। তো দেখো, আ রস্যি, রস, তাই না? রস মানে কি? এই যে রস্য মানে হচ্ছে কম করে, ঠিক আছে? আর দীর্ঘি, দীর্ঘ মানে তো বোঝোই। দীর্ঘ, দীর্ঘি, তাই তো? তো দীর্ঘ মানে তো বোঝো। দীর্ঘ মানে কি? একটু ভার দিয়ে, একটু চাপ দিয়ে, তাই না? একটু আ বড় করে। এটা কি? দীর্ঘ, তাই না? তো দেখো রস্যু উ, দীর্ঘি, দীর্ঘ, তাই না? তোমরা কি এটা বুঝতে যে রস আর হচ্ছে দীর্ঘ, আমরা ওই যে বলি রস্যি, দীর্ঘি, এই যে এখানে কিন্তু আমরা আসলে রস্য বলি এবং দীর্ঘ বলি। তো এই যে রস্য বা হচ্ছে দীর্ঘ, এটার মানে কি? এটার মানে হচ্ছে রস্য মানে হচ্ছে কম করে, দীর্ঘ মানে হচ্ছে বড় করে, তাই তো? অভিধান সিদ্ধ সেক্ষেত্রে এবং তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র আ এগুলা বানানের রস্যি এবং রস্যু ব্যবহার হবে। এখানে দেখো অতৎসম, কিন্তু এটা অতৎসম মানে কি? যেগুলা সংস্কৃতি থেকে আসেনি। তাই না? মানে সরাসরি তোমার সংস্কৃত থেকে আসেনি। তাহলে কোথা থেকে এসেছে? বিভিন্ন ধরনের দেশি, বিদেশি এবং মিশ্র এবং তদ্ভব শব্দগুলা। হ্যাঁ? এইসবের ক্ষেত্রে রস্যি, রসিকার, রস্যুকার হবে। তার মানে এই সবগুলো কেমন উচ্চারণ? রস্য। তার মানে হচ্ছে কম করে উচ্চারণ হবে। রাইট? তৎসম শব্দ দেখো। তৎসম শব্দ তোমার হচ্ছে, তৎসম শব্দতে কি থাকে? রস্যি থাকে। তাই না? রস্যি ইকার থাকে। রাইট? তৎসম শব্দে। আচ্ছা, তৎসম শব্দে তো তোমার হচ্ছে রস্যি ইকার থাকে, দেখো তো। তৎসম বলতে কি বোঝায়? তৎসম মানে হচ্ছে যেগুলা কি থেকে আসছে? যেগুলা আসছে হচ্ছে সংস্কৃত থেকে। সেগুলা যেমন দেখো, এই সকল শব্দের শেষে কিন্তু রস্যি ইকারই ব্যবহৃত হয়। এই যে দেখো শ্রেণী আমরা দীর্ঘিকার ব্যবহার করি না। তাহলে আসলে কি হবে? রস্যিকার ব্যবহার হবে। রাইট? আর আবির, উষা দেখো সবগুলোই কিন্তু রস্যু এবং রস্যিকার। তোমাকে কিন্তু এগুলা পড়ে মনে রাখতে হবে। এগুলা দেখলেই অটোমেটিক্যালি কিন্তু তোমার মনে থেকে যাবে। তারপরেও একটু সিরিয়াসলি কিন্তু এগুলা দেখে মনে রাখার চেষ্টা করতে হবে। অতৎসম শব্দ বলতে কি বোঝায়? যেগুলা হচ্ছে সংস্কৃত থেকে আসেনি। যেমন দেশি শব্দ হতে পারে, বিদেশি মিশ্র শব্দ হতে পারে বা তদ্ভব শব্দ হতে পারে। যেগুলো সরাসরি সংস্কৃত থেকে আসেনি। দেখো এখানে সবই রস্যি এবং রস্যু এই কারটা ব্যবহৃত হয়েছে। আমাদের শুধু একটা জিনিস মনে রাখতে হবে। কোথায় দীর্ঘি ই, দীর্ঘ উ ব্যবহৃত হয়। এই জিনিসটা মনে রাখলে কিন্তু আমাদের হয়ে যাবে। বাদবাকিগুলাতে অবশ্যই কি হবে? আ রস্যু উ, অর্থাৎ রস্যু উ বা রস্যি ই এটা হবে। যেমন দেখো এই সবগুলাতেই কিন্তু আ ইকার, দীর্ঘি ইকার আছে। দেখো সবগুলোতে কিন্তু দীর্ঘি ইকার আছে। কি এগুলো দেখে মনে থাকবে না কোনগুলার শেষে দীর্ঘি ইকার থাকে? তোমার যদি কোনগুলার শেষে দীর্ঘি ইকার থাকে, এই জিনিসটা শুধু মনে থাকে তাহলে বুঝতে পারবে যে অন্যান্যগুলাই কি রস্যু উ বা রস্যি ইকার আছে, রাইট? দেখো ভাষা ও জাতির নামের শেষে ইকার হবে। মনে রাখবা, রস্যি ইকার হবে কোথায়? ভাষা এবং জাতির নামের শেষে। ভাষা এবং জাতির নামের শেষে রস্যি ইকার হবে। ঠিক আছে? এগুলা কিন্তু দেখে নিবা। আর দেখো আলি।
আলি বলতে কি চৈতালি, মানে আ যোগ লি, আলি আলি, ঠিক আছে? চৈতালি, দেখছো? সরি, পূবা আলি, তাই তো? পূব আলি, তাই না? বর্ণালী, দেখো সবার শেষে কিন্তু আলি এইটা রয়েছে, রাইট? দেখো বানানে কোথায় কোথায় ওকার হয়, দেখো কোথায় কোথায় ওকার হয়। তোমার হচ্ছে ক্রিয়ার বানানোর শেষে ওকার হয়, যেমন আনবো, করতো, খেলবো, চলবো, লিখবো, এগুলো কিন্তু শেষে ওকার আছে। লিখব, চলব, এরকম না কিন্তু। এই সবগুলা শেষে কি আছে বলতো? ওকার। কিন্তু এখানে আমরা কিন্তু এক্সট্রা করে ওকারটা দেই না, বুঝতে পারছো? ওকারটা না দিলেও কিন্তু আমাদের উচ্চারণের সময় কিন্তু এখানে সবগুলাই শেষে ওকার উচ্চারণ হয়। যেমন মনে করো বলত, এটা কি বলত হবে না, কিন্তু এটা বলতেও হবে, ঠিক আছে? শেষে কিন্তু ওকারের মতো উচ্চারণ কিন্তু থেকেই যাচ্ছে, বা ও এর উচ্চারণটা কিন্তু থেকেই যাচ্ছে, বুঝতে পারছো? তবে বর্তমানে ওই যে একটা কথা বললাম যে একসময় তোমার হচ্ছে যেমন 15 বলতে তোমরা আগে র বলা হতো, প দন্ত ন একে র বলা হতো, আর এখন র ওকার বলা হচ্ছে। সো এখন উচ্চারণে যেহেতু ওকার আছে, বা ও এর মতো উচ্চারণ হয়, সেহেতু আমরা এখন লেখার সময়ও কিন্তু ওকারটা দিয়ে লিখি, বুঝছো? যেমন খেলো, মানে সবগুলো শেষে যদি ওকার উচ্চারণ হয়, উচ্চারণের সময় ওকার হলে আমরা এখন লেখার ক্ষেত্রেও কিন্তু ওকারটা নিয়ে আসছি, বুঝতে পারছো? আচ্ছা, এইবার তোমার হচ্ছে কাউকে দিয়ে কোনো কাজ বোঝাইতে, মনে আছে? তোমার হচ্ছে কাউকে দিয়ে কোনো কাজ বোঝাইতে, মানে পজিটিভ ভার্ব, হ্যাঁ, প্রত্যয়ন্ত শব্দ, কাউকে দিয়ে কোনো কিছু করা বোঝাতে। তো এই ক্ষেত্রেও কি ওকার অবশ্যই মাস্ট, ওকার কিন্তু হবে, বুঝছো? আচ্ছা, অর্থ এবং উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে বিশেষণ এবং অব্যয়ের পদের শেষে ওকার দেওয়া আবশ্যক, ঠিক আছে? যেমন কাল, এইটাও কাল, এইটাও যদি দেখো কাল এই শব্দটাকে কিন্তু কাল বা কালো উভয় ভাবে পড়া যেতে পারতো, রাইট? কেউ কিছু বলতে পারতো না, কারণ এই যে কাল এটার পরে কিন্তু হস চিহ্নটা নাই। এখানে যদি হস চিহ্ন থাকে, হস মানে কি? হস মানে এই যে তুমি মনে করো যে কাল, এটার উপরে যদি হস থাকে তাহলে সেটাকে আমরা উচ্চারণ করব কাল বলে। কিন্তু তোমার যদি এই যে কাল, এটা পরে যদি হস চিহ্নটা না থাকে, ঠিক আছে? হস চিহ্নটা না থাকে, যদি এইরকম থাকে, তাহলে এটার উচ্চারণ কিন্তু কালো বলতে পারো, বা কালো এটাও বলতে পারো। তো এই যে একটা বিভ্রান্ত কিন্তু দেখা যাচ্ছে যে কাল, কয়কাল ল, এটা কি কাল নাকি কালো, তাই না? একটা বিভ্রান্তি কিন্তু দেখা যাচ্ছে। সো এই জন্য এখানে লউকার দেয়া কিন্তু একেবারে আবশ্যক, অপরিহার্য, বুঝতে পারছো? দেখো কোন, এটা কোন নাকি কোনো, তাই না? এটা কোন নাকি কোনো, এতে ক ওকার দন্তন্য আমরা যে বলি, এটা কোন নাকি কোনো, সেটা বোঝার জন্য আমাদের কিন্তু তোমার হচ্ছে আহ মানে মাস্ট দন্ত নওকার দিতেই হবে, কোনো, তাই না? কোনো বোঝাইতে গেলে। আচ্ছা, ভাব, তোমার হচ্ছে ভাব ভালো নাকি ভালো, দেখো ভাল, এটা ভাল আর এটা হচ্ছে ভালো, তাই না? আমরা ভয়কার ল উচ্চারণ করতাম এক সময়, আবার কি ল ঔকারও উচ্চারণ করতাম। তো ল ঔকার যখন উচ্চারণ করব তখন ওইটা হবে ভালো, ঠিক আছে? আচ্ছা, বানানে দেখো বিসর্গ ব্যবহার, আহ, এটার তোমার হচ্ছে পদান্তর বিসর্গ থাকবে না, যেমন ক্রমশ, দ্বিতীয়ত, প্রথমত, মূলত, হ্যাঁ? আহ, আচ্ছা, পদমধ্যস্থ বিসর্গ থাকবে, পদমধ্যস্থ বিসর্গ থাকবে। পদান্তে মানে কি? তোমার হচ্ছে পদ বা শব্দের শেষে কিন্তু বিসর্গ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু সেটা যদি পদের মাঝখানে দেওয়ার বিষয় আসে, তাহলে কিন্তু আমাদের পদের মাঝে এই যে বিসর্গটা, এটা কিন্তু দিতে হবে। আর বিসর্গ কোথায় দিতে হয়? যখন সন্ধিতে, সন্ধিতে আমরা কিন্তু বিসর্গ দেওয়ার নিয়ম কিন্তু দেখে আসছি, তাই না? বিসর্গ সন্ধি এই টপিকটা আমাদের পড়লে আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় বিসর্গ হবে, বুঝতে পারছো? আচ্ছা, অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ বর্জনীয়। আচ্ছা, অভিধান সিদ্ধ মানে কি? অভিধান সিদ্ধ মানে যেগুলো তোমার অলরেডি কিসে আছে, অভিধানে আছে, ঠিক আছে? যেগুলো তোমার অলরেডি অভিধানে আছে বা হচ্ছে ডিকশনারিতে আছে, সেগুলো তো নির্দিষ্টই। তো সেগুলো যেহেতু নির্দিষ্ট, সেহেতু কি সেখানে আমাদের আর এই যে এক্সট্রা করে বিসর্গ কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই তো? আচ্ছা, বানানের মূর্ধন্য এবং দন্তন্য এর ব্যবহার, এইটা হচ্ছে সব থেকে বহুল প্রচলিত এবং ব্যবহৃত বিষয়গুলো। বানানের তোমার হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্য, দেখো এখানে ট বর্গীয় বলতে কি বোঝায়? তোমার হচ্ছে তৎসম শব্দ এবং হচ্ছে যুক্ত ব্যঞ্জন হতে হবে। তোমরা যুক্ত বর্ণ পড়ছো না? ওইরকম যুক্ত বর্ণের ক্ষেত্রে, এবং এটা শুধুমাত্র তৎসম শব্দে তোমার যখন ট বর্ণের সাথে তোমার হচ্ছে যেটাই যুক্ত থাকুক না কেন। দেখো, ট বর্গ বলতে কি বোঝায়? ট ঠ ড ঢ। ট বর্গ বলতে বোঝায় ট ঠ ড ঢ, হ্যাঁ? প বর্গ বলতে বোঝায় প ফ ব ভ ম, হ্যাঁ? তো এই যে তোমার হচ্ছে ট বর্গের ক্ষেত্রে এর আগে যদি দন্তন্য ধ্বনি মূর্ধন্য হয়, দন্তন্য ধ্বনি যদি হওয়ার কথা থাকে, তাহলে সেটা মূর্ধন্য হয়। দেখো এই যে কণ্ঠ, ঘণ্টা, বর্ণ, আকাণ্ঠ, কণ্ঠ, হ্যাঁ, কাণ্ড, এই সবগুলাই কি আছে আমাদের? দেখো তো, সবগুলাই কিন্তু মূর্ধান্য আছে, বুঝছো? সবগুলাই কিন্তু মূর্ধান্য, হ্যাঁ, সবগুলাতে হচ্ছে মূর্ধান্য। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই যে ট ঠ ড ঢ,
এই যে এইগুলো থাকলে কি হবে? মূর্ধন্য হবে। যুক্ত অক্ষর কি হবে? মূর্ধন্য হবে। ট, ঠ, ড, ঢ এগুলোর সাথে কি হবে? তোমার যুক্ত অক্ষর কি হবে? মূর্ধন্য হবে। দন্তন্য উচ্চারণ যদি হয়, দন্তন্য না হয়ে কি হবে? মূর্ধন্য হবে। মনে থাকবে? বারবার করে বলছি, মনে রাখবে। তৎসম শব্দে রিকার, রিকার, র এবং র ফলা, রেফ, হ্যাঁ, মূর্ধাংশ, কিও এর পর মূর্ধান্য হবে। দেখো সবগুলোর পরে কি মূর্ধান্য হচ্ছে? কিসের ক্ষেত্রে? রিকার। দেখো রিকার, এই যে তৃণ, হ্যাঁ, তারপরে হচ্ছে কখন রিকারের ক্ষেত্রে হবে আবার রি, এই যে ঋণ, ঋণ, তাই না? একটা রি, রির পরে কি হবে? মূর্ধন্য হবে। রিকারের পরে কি হবে? মূর্ধন্য হবে। ঠিক আছে? র এর পরে কি হবে? র উচ্চারণ বা র ফলা, হ্যাঁ, অথবা হচ্ছে রেফ, এই যে রেফ, এগুলোর ক্ষেত্রে এই যে বর্ণ, রেফ, এগুলোর সময় কি হবে? মূর্ধান্য হবে। দন্তান্ন হবে না, মূর্ধান্য হবে। কোথায় দন্তান্ন, কোথায় মূর্ধান্য, এই বিষয়টা কিন্তু তোমাকে খুবই সতর্ক থাকতে হবে মূর্ধান্য এবং দন্তান্ন দেওয়ার ক্ষেত্রে। যে কোনো একটা দিলে কিন্তু হবে না, তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, নিয়ম অনুযায়ী কিন্তু তোমাকে দিতে হবে। বুঝতে পারছো? দেখো সিমিলারলি একই শব্দের হচ্ছে তোমার রি, রিকার, রেফ এগুলো থাকলে পরে ক বর্গ, প বর্গ। ক বর্গ মানে কি? ক, খ, গ, ঘ। ঠিক আছে? প বর্গ মানে কি? ওই যে বললাম প, প, ব, ভ, ম। তারপরে অন্তর্জ, অন্তস্থ হ এবং হচ্ছে অনুস্বার, এই পদগুলোর একটি বা একাধিক বর্ণ থাকলেও পরবর্তীতে দন্তন্য মূর্ধন্য হয়। ঠিক আছে? এই যে দেখো কৃপণ, এই যে প বর্ণ। ঠিক আছে? তারপরে হচ্ছে নিরূপ, নিরূপণ, এই যে প, প বর্গীয় একটা। অন্তস্থ, দেখো অন্তস্থ, অগ্রাহ্যয়ন, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার এটা র ফলা বা রেফ, হ্যাঁ, দেখো রেফ বা র ফলা, এগুলো থাকলে কি হয়? মূর্ধান্য হয়। ঠিক আছে? এগুলো থাকলে কি হয়? মূর্ধান্য হয়। বুঝতে পারছো মূর্ধন্য কখন কখন হবে? এবার দেখো পরা, তারপরে হচ্ছে পরি, এই যে উপসর্গ, এগুলো কি উপসর্গ? উপসর্গ মানে কি জানো? উপসর্গ মানে শব্দের শুরুতে বসে, শব্দমূলের শুরুতে বসে নতুন শব্দ যেগুলো তৈরি করে সেগুলোকে কি বলা হয়? মূর্ধান, তোমার হচ্ছে সেগুলোকে কি বলা হয়? উপসর্গ বলা হয়। আচ্ছা, নম, নস, নি, নু, অন, হন, তোমার হচ্ছে প্রভৃতি ধাতুর দন্তন্য স্থলে মূর্ধান্য হয়। যেমন দেখো প্রণাম, প্রণব, প্রণীত, তারপর হচ্ছে প্রণিপাত, পরায়ণ, হ্যাঁ, দেখো পরা, পরা যোগে হয়েছে, পরিযোগে হয়েছে, পরিণতি, পরিণাম, পরিণয়, হ্যাঁ, তারপরে নির্যোগে হয়েছে। ঠিক আছে? নির্যোগে হয়েছে। আচ্ছা, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ গঠনে, দেখো যুক্ত বর্ণ গঠনের ক্ষেত্রে তোমার হচ্ছে কি থাকে? ট বর্গের সাথে দন্তন্য থাকে। এই দেখো এগুলো কিন্তু ট বর্গের পূর্বে দন্তন্য, এটা ট বর্গ। ঠিক আছে? ট, ঠ, ড, ঠ দন্তন্য। এটা অতৎসম শব্দের ক্ষেত্রে। আমরা তৎসম শব্দের ক্ষেত্রে দেখছিলাম কি মূর্ধান্য হয়েছে, কিন্তু এটা অতৎসম শব্দের ক্ষেত্রে দেখো ইন্টার। অতৎসম মানে কি? মানে হচ্ছে ওই যে বললাম দেশি বিদেশি হতে পারে, হ্যাঁ, দেশি বিদেশি শব্দগুলো কি সব অতৎসম শব্দ, মানে এগুলা কি থেকে আসে না? সংস্কৃত থেকে আসে না। এগুলোর ক্ষেত্রে দন্তন্যই হয়, যেমন ইন্টার, হ্যাঁ, মানে এগুলো সবই দেখো, সবই কিন্তু বিদেশি শব্দ। ঠিক আছে? এই দেখো সবগুলো কিন্তু বিদেশি শব্দ, তার মানে এগুলো সংস্কৃতি থেকে আসেনি। সো এই ক্ষেত্রে কিন্তু এখানে কি হবে বলতো? এই ক্ষেত্রে এখানে কিন্তু মূর্ধন্য না, দন্তন্য হবে। ঠিক আছে? যুক্ত বর্ণ গঠনে যেমন তৎসম, অতৎসম সকল ক্ষেত্রে ত বর্গের পূর্বে, এটা কিন্তু ত বর্গ মানে ত, থ, দ, ধ দন্তান্ন, এই ক্ষেত্রে কিন্তু দন্তান্ন হয়। আমরা দেখেছি যে প বর্গের ক্ষেত্রে কি হয়? তোমার হচ্ছে মূর্ধন্য হয়, কিন্তু এখানে সরি, ট বর্গের ক্ষেত্রে মূর্ধন্য হয়, কিন্তু এখানে দেখো ত বর্গের সাথে, এটা কিন্তু ত, ত বর্গের সাথে, ত মানে কি? ত, থ, দ, ধ দন্তন্য। যেমন দেখো সবই এই যে দন্তান্ন আছে, ট, ঠ, ড, ঢ দন্তান্ন। ঠিক আছে? ট, ঠ, ড, ঢ দন্তান্ন, এইগুলার ক্ষেত্রে কিন্তু দন্তান্ন এটা হয়। উচ্চারণের উচ্চারণের তোমার ন উচ্চারণ হলে এখানে কি হবে? ব্যবহৃত দন্তান্ন উচ্চারণ হবে। ঠিক আছে? আচ্ছা, এটা দেখো তোমার হচ্ছে সন্ধি এবং সমাস গঠিত শব্দের বানানে দন্তন্য বহল থাকে, হ্যাঁ, দন্তন্য বহল থাকে। অগ্রনায়ক, অহর্নিশ, তারপর হচ্ছে ক্ষুণ্ণিবৃত্ত, চিত্রাঙ্কন, দুর্নাম, দুর্নিবার, দুর্নীতি, আহ, নির্নিমেষ, তারপরে হচ্ছে শিক্ষাঙ্গন। আচ্ছা, তদ্ভব দেশি বিদেশি শব্দে সর্বত্র দন্তন্য হবে। তদ্ভব মানে কি? মানে সংস্কৃত না, অসংস্কৃত, আহ, অর্থাৎ তোমার হচ্ছে অতৎসম শব্দ, যেমন হচ্ছে তদ্ভব দেশি বিদেশি শব্দে কি হচ্ছে? দন্তন্য হচ্ছে, মানে যেগুলো দেশি বিদেশি শব্দ, যেগুলো কি না, যেগুলো হচ্ছে তোমার সংস্কৃত শব্দ থেকে আসে নাই, সেগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছি? দন্তন্য শব্দটা দেখছি। ঠিক আছে? দন্তন্য তোমার হচ্ছে উচ্চারণটা আমরা দেখছি, দন্তন্য বানানে আমরা দন্তন্য দেখছি, তাই না? আচ্ছা, এই যে দন্তন্য, কোথায় দন্তন্য হবে, কোথায় মূর্ধান্য হবে, এটা নিয়ে কিন্তু যত কনফিউশন, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে অতৎসম শব্দ মানে হচ্ছে দেশি হতে পারে, বিদেশি হতে পারে, কিংবা তদ্ভব শব্দ হতে পারে। এই সকল অতৎসম শব্দের সময় আমরা দেখলাম যে দন্তন্য বেশিরভাগ ব্যবহৃত হয়। আর আমরা তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে মূর্ধান্য বেশি ব্যবহৃত হয়। আর কোন বর্গের ক্ষেত্রে, অর্থাৎ ট বর্গের ক্ষেত্রে মূর্ধান্য হবে নাকি দন্তন্য ব্যবহার হবে, নাকি তৎসম শব্দের ক্ষেত্রে হবে, বা হচ্ছে আহ, প বর্গের ক্ষেত্রে হবে, কোন বর্গের ক্ষেত্রে কোনটা হবে, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেমন দেখো
মূর্ধাঞ্চ কখন হবে? মূর্ধাঞ্চ যখন কি রিকার, রি কিংবা রিকার থাকবে তখন কি হবে? মূর্ধাঞ্চ হবে। খুবই সহজ কথা। এই যে দেখো রিকার, এজন্য কি হয়েছে? মূর্ধাঞ্চ হয়েছে। রি সরি রি এজন্য মূর্ধাঞ্চ হয়েছে। রিকার, রিকার দেখো যেগুলোর সাথে রিকার আছে সেগুলোর সাথে কি হয়েছে? মূর্ধাঞ্চ আসছে। তারপর হচ্ছে রেফ, রেফ থাকলে কি হবে? ব্যঞ্জনের মাথায় বসলে কি হবে? মূর্ধাঞ্চ হবে। দেখো পেট কাটা মূর্ধন্য না হয়ে কি হবে? মূর্ধাঞ্চ হবে। দন্ত না হয়ে সরি দন্ত স না হয়ে কি হবে? মূর্ধাঞ্চ হবে। তালবস্য না হয়ে কি হবে? মূর্ধাঞ্চ হবে। বুঝে গেছে? আর অ আ ছাড়া অন্যান্য স্বরবর্ণ ক র বর্ণের পর দন্ত স মূর্ধাংশ মূর্ধাঞ্চ হয়। দেখো তোমার হচ্ছে অ আ ছাড়া অন্যান্য স্বরবর্ণ, যেমন কি অ আ ছাড়া কি আছে? রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘই, এই যে দীর্ঘই, রস্যু উ, হ্যাঁ, এ বা অন্যান্য এই যে ওকার, অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ অ না আও না, অন্যান্য কয়টা আছে তাহলে? অন্যান্য যে তোমার ৯টা আছে ওই ৯টার ক্ষেত্রে কি হবে? মূর্ধাংশ হবে। বুঝতে পারছো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারান্তে, কারান্তে বা উকারান্তে, ইকারান্তে অথবা উকারান্তে উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধাংশ হয়, যেমন অনু, এই যে উকার, ঠিক আছে, অথবা রশ্মি, অভি, এই যে অভি, অভির সেক্ষেত্রে কি আছে? অভি, রশ্মিকার আছে, তাই না? অভির সাথে কি আছে? রশ্মিকার আছে। তো এইগুলার ক্ষেত্রে কি হবে? এগুলার ক্ষেত্রে ওইটার পরে যেটা হবে, এই যে দন্তস্ব থাকলে কি হবে? দন্তস্ব উচ্চারণ হলে ওইটা মূর্ধাংশ হয়ে যাবে। দেখো অভিষেক, শেখ কি হবে? পেট কাটা মূর্ধাংশ, মূর্ধাংশ হবে, তাই না? অধিস্থান, ঠিক আছে, অধিস্থান, অধিষ্ঠান, দেখছো? আচ্ছা, সুষুপ্ত মানে সুষুপ্ত, শয়ের উচ্চারণ হলে কি হবে? তোমার হচ্ছে মূর্ধাংশ হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো তোমার হচ্ছে যুক্ত বর্ণ গঠনের সময়, যুক্ত বর্ণ গঠনের সময় তোমার হচ্ছে ট বর্গের পূর্বে মূর্ধাংশ হয়। দেখো ট বর্গ, ট বর্গ মানে কি? ট ঠ ড ঢ মূর্ধান্য। এই যে ট ঠ ড ঢ, এই যে মূর্ধান্য, তারপর কি ট ঠ ড ঢ, এগুলোর সাথে কি হবে? মূর্ধাংশ হবে। দেখো অনিষ্ট, এই যে ট, ঠিক আছে, অষ্টম ট, তাই না? ট দেখো সব ট, আহ, ট এর সাথে কি আছে? মূর্ধাংশ, পেট কাটা মূর্ধাংশ, তাই না? ট এর সাথে কি আছে? মূর্ধাংশ আছে। ট এর সাথে মূর্ধাংশ, ঠ এর সাথে মূর্ধাংশ, ট ঠ, ঠিক আছে, ট ঠ এগুলোর সাথে কি হয়? অলওয়েজ মূর্ধাংশ হয়। ব্যঞ্জন গঠনের সময় তৎসম অতৎসম সকল ক্ষেত্রে, ঠিক আছে, ত বর্গের পূর্বে দন্তস্ব হয়। দেখো এই যে এই জিনিসটা একটু মনে রাখবা যে ত বর্গের সাথে তৎসম হোক কিংবা অতৎসম হোক তোমার হচ্ছে ত বর্গের সাথে কি হয়? দন্তস্ব হয়। যেমন অধস্তন বা হচ্ছে স্তোফা, দেখো ত থ, ত বর্গ বলতে কি? ত থ দ ধ দন্তন্য, ত বর্গের সাথে কি হবে? দন্তস্ব হবে। দন্তস্ব কিসের সাথে হয়? কিসের পূর্বে হয়? তোমার হচ্ছে ত বর্গের পূর্বে হয়। দেখো ত থ দ ধ দন্ত ন, সবগুলো কি ত, ত থাকলে কি হবে? দন্তস্ব হবে। হ্যাঁ, আচ্ছা, ব্যঞ্জন বর্ণ গঠনে তোমার হচ্ছে তৎসম হোক বা অতৎসম হোক চ বর্গের পূর্বে কি হয়? তালবস্য হয়। তোমার দেখো যেগুলোতেই চ আছে, চ ছ বর্গ চ, চ আছে, দেখো যেখানেই চ আছে সেখানে কি? চ ছ, যেখানেই চ ছ আছে সেখানে কি আছে? সেখানেই তালবস্য আছে। ঠিক আছে? বানানে রেফ ব্যবহার, কোথায় কোথায় রেফ ব্যবহার করতে হবে? দেখো কোথায় কোথায় রেফ ব্যবহার করতে হবে। রেফ এর পরে কোথাও মানে হচ্ছে তৎসম অতৎসম শব্দ ব্যঞ্জন বর্ণ দিতে হবে না, যেমন কার্য, কর্ম, কর্ম, হ্যাঁ, এখানে কিন্তু কোথাও কিন্তু তোমার ব্যঞ্জন বর্ণ দিতে হচ্ছে না, মানে এটা সরাসরি কিন্তু উচ্চারণ হচ্ছে। দেখো কার্য, দেখছো রেফের উচ্চারণটা কি? রেফ মানে কি? রেফ মানে হচ্ছে রয়ের উচ্চারণটা তার আগে, তাই না? রয়ের উচ্চারণটা তার আগে। কার্য, কর্ম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো উঙ্গ এবার কোথায় উঙ্গ, এবার কোথায় ইয় হবে, তাই না? কোথায় উ হবে, এবার কোথায় ইয় হবে। দেখো তৎসম শব্দের প্রথমে প্রথম পদের শেষে ম থাকলে ক বর্গীয় পূর্বে ম স্থানে অনুস্বার হবে। দেখো ম থাকলে, ক বর্গ বলতে কি? ক খ গ ঘ, তাই না? দেখো সবগুলার শেষে ক, অহংকার, এই যে সন্ধি, সন্ধির ক্ষেত্রে আমরা অহংকারকে কি বলি? অহম যোগ কার, তাই না? তো এই ক্ষেত্রে কি হবে? অনিশ্বার হবে। তাহলে অনুস্বার কোথায় হবে? বুঝতে পারছো? অনুস্বার কোথায় হবে? তোমার হচ্ছে ক বর্গ যদি থাকে, যেমন দেখো কার, পর, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কিংবদন্তি, তারপরে হচ্ছে ঝংকার, ভয়ঙ্কর, এই সবগুলোর সাথে কি হবে? সবগুলোর আগে কি হবে? ক থাকলে ক খ গ বা ঘ, এগুলার আগে কি হবে? ক খ গ ঘ, এগুলার আগে সন্ধিতে কি হবে? অনুস্বার হবে। যদি সন্ধিতে তোমার হচ্ছে প্রথম পদের শেষে ম থাকে তাহলে এরকম ক খ গ ঘ, এইগুলার সাথে এগুলার আগে দেখো সবগুলাই কিন্তু ক খ গ ঘ, এগুলার আগে কি আছে? অনিস্বার আছে, অনুস্বার আছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো উপযুক্ত সন্ধি না হলে যুক্ত ব্যঞ্জনে ক বর্গের পূর্বে ম স্থানে ইয় হয়, উ হয়, সরি। দেখো উপযুক্ত নিয়ম যদি না হয় তোমার সন্ধিজাত, তাহলে যুক্ত ব্যঞ্জনে ক বর্গের পূর্বে ম এর স্থানে উ হয়। আকাঙ্ক্ষা, অঙ্কুর, অঙ্গ, উচ্ছৃঙ্খল, কঙ্কাল, হ্যাঁ, গঙ্গা, পঙ্গু, দেখছো এগুলোর সাথে কি হয়েছে? এগুলোর সাথে উ হয়েছে। ঠিক আছে?
আচ্ছা, তারপরে দেখো প্রত্যয়। প্রত্যয় এবং হচ্ছে বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হয়। প্রত্যয় এবং বিভক্তিহীন শব্দের সাথে, মানে যেগুলা তোমার কোনো বিভক্তি নেই, যেগুলা হচ্ছে সরাসরি ব্যবহার, তাই না? সেগুলোর সাথে কি হয়? অনুস্বার হয়। ঠিক আছে? তবে অনুস্বার যুক্ত শব্দে প্রত্যয়, বিভক্তি বা স্বরবর্ণ যুক্ত হলে অনুস্বারের বদলে ইয় হবে। ঠিক আছে? অনুস্বারের বদলে কি হবে? ইয় হবে। যেখানে তোমার প্রত্যয় বা বিভক্তি, বিভক্তি মানে কি? এই দেখো আড়ং এ বিভক্তি হয়েছে এখানে, তাই না? আড়ং এ কি বিভক্তি? এ বিভক্তি। টং এ কি বিভক্তি? এ বিভক্তি। ঢং এ বিভক্তি। তার মানে এই যে রঙিন বা রঙিনে, সাঙ্গে, অর্থাৎ তোমার এখানে এ বা এর এরকম বিভক্তি যখন শব্দের শেষে যুক্ত হবে, অনিশ্বারের সাথে তো তোমার এগুলা এ, তারপর হচ্ছে এর, এগুলা কিন্তু একসাথে যুক্ত হতে পারে না। এজন্য কি হয়? এজন্য অনুস্বারের পরিবর্তে ইও লিখতে হয়। ইও লিখলে সেখানে কিন্তু আমরা একে এর ব্যবহারটা করতে পারি। বুঝতে পারছো? যেমন এই যে রঙিন, তারপর হচ্ছে ফড়িং, অনিশ্বার, অনিশ্বারের পরিবর্তে কি? ফড়িং এর। এই যে এখানে ফড়িং বানান কি? ফড় রসি অনিশ্বার, তাই না? আর এখানে যেহেতু এর, এই যে এর এইটা আনতে হচ্ছে, অনিশ্বার এ কিন্তু কখনোই এই এ কার্ডটা আনা সম্ভব না বা আনা যাবে না। এজন্য কি অনুস্বারের পরিবর্তে কি হয়? ইও হয়। ঠিক আছে? তো এই যে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু বানানটা। তো এই যে বানানের ক্ষেত্রে উচ্চারণ একই রকম। উচ্চারণ একই রকম বলতে কি? কোথায় দন্তস্ব হবে, কোথায় তালবস্য হবে, কোথায় মূর্ধাঞ্চ হবে, এগুলা জানতে হবে। ঠিক আছে? কোথায় রস্যিকার, কোথায় রস্যি, দীর্ঘি, কোথায় রস্যু উ, কোথায় দীর্ঘ উ হবে, এগুলা কিন্তু খুবই সতর্কতার সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর কোথায় ওকার ব্যবহার করলেও হবে, না করলেও হবে, তাই না? আগে একসময় কি করা হতো? ওকারটা কিন্তু ব্যবহার করা হতো না। ঠিক আছে? কিন্তু এই যে আধুনিক নিয়ম অনুযায়ী কিন্তু ওকারটা ইদানিং কিন্তু ব্যবহার করা হচ্ছে। বুঝতে পারছো? আর কোথায় বিসর্গ হবে, কোথায় অনুস্বার হবে, বা কোথায় তোমার ইও হবে, কোথায় ইও হবে, কোথায় অনুস্বার হবে, এটা মনে রাখতে হবে। আর কোথায় মূর্ধান্য ব্যবহার করতে হয়, কোথায় দন্তান্য ব্যবহার করতে হয়, এগুলাই কিন্তু আমাদের বাংলা বানানের যে মূল নিয়মগুলা, সেটার মেন যে পড়াটা সেটা। ঠিক আছে? তো এই বিষয়গুলা কিন্তু আমাদের বানানের ক্ষেত্রে অনেক মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, বলবে যে নিচের কোনটি সঠিক বানান। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে কিন্তু এগুলা পারতে হবে।